আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম ড্রামা থ্রিলার মুভি। মুভির গল্পটা জমি কেনা নিয়ে। একটা ছেলে 10 শতক জমি কিনতে গিয়ে তার সকল সম্পত্তির সাথে সাথে তার গার্লফ্রেন্ডকেও হারিয়ে ফেলে। কিন্তু কেন? মুভির গল্পটা সাধারণভাবে শুরু তো হয়, বাট কি বলবো ভাই, মাথা নষ্ট থ্রিল সাথে আছে মাথা নষ্ট ড্রামা। প্রতিটা সময় মনে হবে যে একটা মানুষের জীবনেও এমনটা ঘটতে পারে। কিন্তু হ্যাঁ ভাই, এমনটাই ঘটেছে। মুভিটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আমি হলপ করে বলতে পারি আপনি লাইক করতে তো বাধ্য হবেনই, সাথে আপনার কখন যে চোখে পানি চলে আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই খ্যাটাখ্যাট কিছু ঝলক দেখিয়ে মুভি শুরু করছি। എന്നാ സംഭവം? പൂജ്യം അഞ്ച് 246/6/1998 മുൻസിഫ് കോട്ട് ഈരാറ്റുപേട്ട. ഡോക്ടർ, അത് കുറച്ച് റിസ്ക് അല്ലേ? എടാ നീ കടുകയൊന്നും കാണിക്കല്ലേ? എന്നെ ഓക്കത്ര നിങ്ങൾ ഈ പറഞ്ഞ ഇയാളുടെ പേരിൽ കേസ് എടുക്കണം സാർ. അവന്റെ പേരിൽ ഞാൻ കോടതി ലക്ഷ്യത്തിന് കേസ് കൊടുക്കും. അവനെയല്ല അവന്റെ തന്തയെ ഞാൻ അവിടെ ഇറക്കും. എല്ലാം നഷ്ടപ്പെടുത്തി ഇത്രയും ഉണ്ടാക്കാമെങ്കിൽ കൊടുക്കുമ്പോ ബാക്കി കൂടെ ഉണ്ടാക്കിയിട്ട് കൊടുത്താൽ മതി. মুভির শুরুতেই দেখি মাঝরাতে চেরিয়ান নামের একটা লোক তার চায়ের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছে। এর কিছুক্ষণ পর দুটো লোক রহস্যজনকভাবে চেরিয়ানের চায়ের দোকানে আসে। এরপর আমরা দেখি লোক দুটোর মধ্যে একটা লোক চেরিয়ানের চায়ের দোকানের চারিদিকে পেট্রোল ঢালছে। এরপর আরেকটা লোক সিগারেটের আগুন ছুড়ে দোকানটা জ্বালিয়ে দেয়। কিন্তু লোক দুটো কেন চেরিয়ানের দোকানটা জ্বালিয়ে দিল সেটা মুভির লাস্টে এমন টুইস্ট নিয়ে বের হবে, সেটা আপনার ধারণার বাইরে থাকলেও মনে হবে এটা তো মানুষের মুখ থেকে শুনেছি, কিন্তু বাস্তবতাতেও সেটাই হয়। কিন্তু সিন পরের দিন সকাল আসলে দেখি চেরিয়ান নামের লোকটা তার দোকান জ্বালিয়ে দেওয়ায় থানায় কমপ্লেইন করতে এসেছে। তো সে থানার একজন কনস্টেবলকে বলে জেভিয়ার নামের একটা লোক শয়তানি করে তার দোকানটা চালিয়ে দিয়েছে, সে ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। কনস্টেবলটা তখন চেরিয়ানকে বলে ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে কাজটা কে করেছে। তো সিন কাট হয়ে আমাদের এই সিনেমার নায়কের কাছে আসে, নাম জয়কৃষ্ণা। তো নায়কের ব্যাপারে এটুকু জানলেই চলবে, পরে বিস্তারিতভাবে জানিয়ে দিব। তো এরপর সিন কাট করে ফ্লিপ নামের এই লোকটার কাছে আসে। ফ্লিপের বাজারে একটা মুদি দোকান রয়েছে, সাথে সে আরো অনেক বিজনেস করে। কি বিজনেস করে সেটা পরে জানা যাবে। তো ফ্লিপ নাস্তা করে সবার প্রথমে জয়কৃষ্ণার গ্যারেজে আসে। তাদের কথাবার্তায় বুঝতে পারি গাড়ি সারানোর মাধ্যমে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ফ্লিপ জয়কৃষ্ণার থেকে তার গাড়িটা রিপেয়ার করে তার বাজারের দোকানে আসে। তো এটা তার কাজের লোক চন্দ্রন। এরপর ফ্লিপ দোকান থেকে অনেকগুলো টাকা নিয়ে আবার কোথাও চলে যায়। এতে চন্দ্রন মনে মনে একটু রেগে গেলে আসান নামের একটা লোক তখন চন্দ্রনকে বলে আরে দোকান ওর, টাকা ওর, ও নষ্ট করলে তোমার কি? চন্দ্রন বলে যদি ও টাকা পয়সার সাথে সাথে দোকানের পুঁজিটাও নষ্ট করে ফেলে তাহলে তাহলে আমার কি হবে? আমি তো না খেতে পেয়ে মরবো। সিন কাট হয়ে জয়কৃষ্ণার কাছে আসলে দেখি জয়কৃষ্ণা তার গার্লফ্রেন্ডের সাথে একটা জায়গায় দেখা করতে এসেছে। তো এটাই হলো তার গার্লফ্রেন্ড, নাম অঞ্জলি। সে সরকারি প্রাইমারি স্কুলের টিচার। তো পথের মাঝে সাতিশ নামের একটা লোকের সাথে জয়কৃষ্ণার দেখা হয়। জয়কৃষ্ণা তখন সাতিশকে বলে সে 10 শতক জমি কিনতে চায়, যদি তার খোঁজে কোনো জমি থাকে তাহলে সে যেন সেই ব্যাপারে তাকে জানায়। সাতিশ বলে তুই জমি কি করবি? জয়কৃষ্ণা বলে আমার বোনের বাড়ি বানানোর জন্য। সাতিশ বলে আমার কাছে সেরকম একটা পার্টি আছে, আমি ফোন করে তোকে জানাবো। বিকেলে জয়কৃষ্ণা ফিলিপের পাশের দোকানে চা খেতে আসলে ফিলিপ জয়কৃষ্ণাকে দেখে তার কাছে আসে। সে জয়কৃষ্ণাকে বলে সাতিশ বলল তুই নাকি জমি খুঁজতেছিস কেনার জন্য। জয়কৃষ্ণা বলে হ্যাঁ, আমার বোনের বাড়ি বানানোর জন্য। ফিলিপ বলে আমার কাছে একটা ভালো পার্টি আছে, ভালো হয়েছে তোর সাথে দেখা হয়ে, চল এখনই তোকে সেই জায়গাটা দেখাচ্ছি। এরপর ফিলিপ জয়কৃষ্ণাকে সেই জায়গায় নিয়ে আসলে আমরা দেখি এটা চেরিয়ানের চায়ের দোকান, যেটা কিছুদিন আগে দুটো লোক পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। জায়গাটা রাস্তার পাশে হওয়ায় মোটামুটি জয়কৃষ্ণার পছন্দ হয়, কিন্তু জায়গাটা 54 শতক হওয়ায় জয়কৃষ্ণা বলে কিন্তু আমার তো মাত্র 10 শতক চাই। তখন ফিলিপ বলে এই জায়গাটা 54 শতকের, তার মধ্যে তোর 10 শতক লাগবে আর আমারও লাগবে 10 শতক, থাকছে কয় শতক? 34 শতক। যদি আমরা 1 শতকের জন্য 1 লাখ টাকা করে দিই তাহলে কিছুদিন পরে খুব ভালোভাবেই প্রতি শতক 1.5 লাখ টাকায় বিক্রি করতে পারবো। জয়কৃষ্ণা ভেবে বলে তা তো হবেই। ফ্লিপ বলে কিন্তু আমরা 1.5 নয় 2 লাখ টাকা শতক বিক্রি করব। আর যদি আমরা এমনটা করতে পারি তাহলে দুজনেরই 10 শতক 10 শতক জমি ফ্রিতে হয়ে যাবে। জয়কৃষ্ণা বলে কিন্তু আমার মনে হয় না পার শতক তুমি 2 লাখ টাকায় বিক্রি করতে পারবে। ফিলিপ বলে ঠিক বলেছো, তবে তার জন্য আমাদের একটা কাজ করতে হবে।
এটা ক্রয় করার পর আমাদের এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেই 34 শতক 3 ভাগে প্লট বানিয়ে রাখতে হবে। আর তখন গিয়ে 2 লাখ টাকা শতক বিক্রি করা আমাদের কাছে ডাল ভাত হয়ে দাঁড়াবে। এসব শুনে জয়কৃষ্ণ বলে, আইডিয়াটা তো অনেক ভালো, কিন্তু 10 শতক জমি কেনার মতো টাকা এখন আমার কাছে নেই। টাকা হতে এখনো 2 মাস সময় লাগবে। ফিলিপ বলে, আমি কি তোকে বলেছি যে আমরা এখনই এই জমিটা রেজিস্ট্রি করে নেব? 6 মাস পরে আমরা রেজিস্ট্রি করব এবং তার আগে থেকেই গ্রাহক লাগিয়ে সেটেল করে রাখবো এবং ওদের কাছ থেকে বায়না হিসেবে টাকা নিয়ে আমরা জমির মালিককে তখন দিয়ে দিব। দেখো, রিস্ক না নিলে তুমি কখনোই লাভ করতে পারবে না। জয়কৃষ্ণ বলে, রিস্ক নেওয়ার আগে দেখ চেরিয়ান জমিটা বিক্রি করে কিনা। সতীশ বলে, আরে এটা কি চেরিয়ানের জমি নাকি? ও তো জাস্ট এই জমিতে ওর চায়ের দোকান চালাতো। এই জমিটা জ্যাকাব নামের একটা লোকের। জয়কৃষ্ণ তখন রাজি হয়। সিন সন্ধ্যায় আসলে দেখি সতীশ, জয়কৃষ্ণ ও ফিলিপকে নিয়ে জ্যাকাবের বাড়িতে এসেছে। তো ইনি হলেন ওই জমির মালিক জ্যাকাব, আর ইনি জ্যাকাবের স্ত্রী স্টেফি। তো সতীশ জ্যাকাবকে বলে, জ্যাকাবজি, আমরা আপনার ওই জমিটা দেখে এসেছি এবং এরা দুজন আপনার ওই জমিটা কিনতে চায়। জ্যাকাব বলে, ওই জমিটা আমার বাবার ছিল এবং যখন থেকে আমার লিভার সিরোসিস নামের রোগ হয়েছে তখন থেকেই ওখানে আমি আর যেতে পারিনি। আর সতীশ, তুমি ভালো করেই জানো যদি কেউ ওই দোকানটা জ্বালিয়ে না দিত তাহলে চেরিয়ান কোনোভাবেই ওই জায়গাটা আমাকে বিক্রি করতে দিত না। আমার বাবা ওকে ভালোবেসে ওখানে একটা চায়ের দোকান খোলার পারমিশন দিয়েছিল, কিন্তু তারপর থেকে ও জায়গাটা জোর করে নিজের সম্পত্তির মতো করে দখল করে রেখেছিল এবং আমার বাবার বন্ধু হওয়ায় আমিও ওকে কিছু বলতে পারতাম না। যেহেতু আপনারা ওই জায়গাটা দেখেছেন সেহেতু আপনারাই বলুন ওর দাম কত। যদি দামটা সঠিক মনে হয় তাহলে আপনাদের জায়গাটা আমি দিয়ে দিব। ফিলিপ বলে, জায়গাটা তো আপনার, আপনি তো নিশ্চয়ই ভেবে রেখেছেন কত দামে বিক্রি করতে চান। জ্যাকাব বলে, আমি ভেবে রেখেছি 1.5 লাখ টাকা শতক হলে দিতে পারি। ফিলিপ বলে, দেখুন জ্যাকাবজি, 1.5 লাখ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে। জ্যাকাব বলে, আমি জানি যদি জমিটা পরিষ্কার করে প্লট বানাতাম তাহলে ভালো দাম পেতাম, তাই আমি আমার দামটা তোমাদের কাছে জানিয়েছি। এখন তোমরা কত হলে পারবে সেটা আমাকে জানাও। সতীশ তখন তাদেরকে বাহিরে নিয়ে আসে একান্তে কথা বলার জন্য। সতীশ বলে, যেমনটা ভেবেছিলাম তেমনটা হবে না, তোমরা কি একটু বেশি দিতে পারবে? জয়কৃষ্ণ বলে, স্রেফ 1 লাখ হলেই পারবো। সতীশ বলে, 1 লাখেও কখনোই রাজি হবে না। ফিলিপ আমতাম আমতাম করতে করতে বলে, 1,10,000 হলে ভাবা যায়। সতীশ বলে, তাহলে চলো কথা বলে দেখি রাজি হয় কিনা। যদি রাজি হয় আজই বায়না দিয়ে ডিল ফাইনাল করে ফেলবো। আচ্ছা, টাকা আছে তো তোমাদের কাছে? ফিলিপ বলে, 1 লাখ টাকা ম্যানেজ করতে পারি। তো এরপর সতীশ এসে জ্যাকাবকে বলে, আমরা 1,10,000 হলে রাজি আছি, আপনার কি মত? জ্যাকাব এক কথায় রাজি হয়ে যায়। সে বলে, তাহলে বাকি টাকাগুলো তোমরা কবে দিবে? ফিলিপ বলে, আমরা এখন আপনাকে 1 লাখ টাকা বায়না দিয়ে যাব আর কালকের মধ্যে একটা এগ্রিমেন্ট করব। সতীশ বলে, আর 6 মাসের মধ্যে আমরা সকল টাকা দিয়ে আপনার জমিটা রেজিস্ট্রেশন করে নিব। জ্যাকাব বলে, যদি আপনারা এগ্রিমেন্ট করতে চান তাহলে আমি এগ্রিমেন্টে সাইন করে দিতে রাজি আছি এবং এগ্রিমেন্ট না করলেও আপনাদের প্রতি আমার অনেক বিশ্বাস রয়েছে। তো এমন সময় চন্দ্রন বায়নার 1 লাখ টাকা নিয়ে আসে। চন্দ্রন ফিলিপকে আড়ালে নিয়ে এসে বলে, 1 লাখের মধ্যে 3,000 কম পড়েছে, মানে তাদের কাছে এখন বায়না দেওয়ার মতো 1 লাখ টাকা নেই, অথচ তারা 60 লাখ টাকার জমি কেনার প্রস্তুত হয়েছে। তো ফিলিপ জয়কৃষ্ণার থেকে 3,000 টাকা নিয়ে তখনকার মতো বায়নাটা দিয়ে আসে। সিন 10 দিন পরে আসলে হন্ততন্ত হয়ে ফিলিপ জয়কৃষ্ণার গ্যারেজে আসে। সে জয়কৃষ্ণাকে বলে, ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে দোস্ত। জ্যাকাবের স্ত্রী আমাকে কল করেছিল, আমাদের সাথে নাকি ওরা জরুরি কোনো কথা বলতে চায়। এরপর তারা জ্যাকাবের বাড়িতে আসে। জ্যাকাবের স্ত্রী বলে, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে এই জমিটাই একমাত্র সম্বল, আর তাই আমরা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জমিটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আর যা টাকা থাকবে সেটা দিয়ে তোমাদের জ্যাকাব ভাইয়ের ডাক্তার দেখাবো। এরপর জ্যাকাব বলে, কিন্তু এর মাঝে মেয়ের জন্য একটা ভালো পাত্র পেয়ে গেছি। ছেলে দুবাইয়ে চাকরি করে, কিন্তু ছেলে চাই 1 মাসের মধ্যে বিয়ে করে মেয়েকে নিয়ে দুবাই চলে যাবে। তাই তোমরা যদি 1 মাসের মধ্যে জমিটা রেজিস্ট্রেশন করে নিতে তাহলে বিয়েটা ভালোই হয়ে যেত এবং বাকি অর্ধেক জমি 6 মাস পরে রেজিস্ট্রেশন করালেও আমাদের কোনো সমস্যা হতো না। জয়কৃষ্ণ বলে, অর্ধেক জমি কিনতেও তো 30 লাখ টাকা লাগবে, তাই না? জ্যাকাব বলে, আপনারা তো বিজনেসম্যান, আপনাদের কাছে 30 লাখ টাকা ম্যানেজ করা খুব একটা বড় ব্যাপার হবে না। ফিলিপ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমরা ভেবে আপনাদেরকে জানাবো। এই বলে তারা বাড়ির বাইরে আসে। তারা দুজনে ভাবতে থাকে 1 মাসের মধ্যে 30 লাখ টাকা তারা ম্যানেজ করবে কিভাবে। আচ্ছা, টাকা ম্যানেজ করতে তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? ফিলিপ বলে, না না, সমস্যা কেন হবে? স্টেফি বলে, ওনার এই সপ্তাহে শরীর আগের থেকে আরো খারাপ হয়ে গেছে, এর জন্য উনি তার মেয়ের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে নিজের চোখে বিয়েটা দেখে যেতে চাই। ফিলিপ বলে, বোন, আমরা খুব তাড়াতাড়ি সমাধান বের করে নিব। এটা শুনে স্টেফি চলে গেলে জয়কৃষ্ণা রেগে বলে, তুই কিভাবে বলছিস যে সমাধান বের করে ফেলবি? ফিলিপ বলে, ভাই যেমন ভাবে বললো আমি ওনার মুখের উপর না করতে পারলাম না। জয়কৃষ্ণা বলে, তাই বলে তুই এত বড় একটা ওয়াদা করে ফেলবি ওনাকে? ফিলিপ বলে, ভাই তুই কি মনে করেছিস
চিন্তা ছাড়াই আমি কথাটা বলেছি। উনি আমাদের অর্ধেক জমি রেজিস্ট্রেশন করার কথা বলতেছে, আর অর্ধেক জমি মানে 27 শতক হবে। আর কাজের জন্য 20 শতক জমি তো কিনতেই চেয়েছিলাম আমরা। হতে পারে আমাদের জন্য 7 শতক একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু যেমন তেমন ভাবে যদি আমরা অর্ধেক জমি রেজিস্ট্রেশন করতে পারি, তাহলে বাকি অর্ধেক জমিটা বিক্রি করার জন্য অনেকটা সময় পেয়ে যাব। এসব শুনে জয়কৃষ্ণা ভাবতে থাকলে ফিলিপ বলে, যদি ব্যাপারটা আমরা ভালোভাবে ভেবে দেখি তাহলে আমাদেরই সুবিধা হচ্ছে। এই বলে আবার জয়কৃষ্ণাকে নিয়ে জ্যাকাবের কাছে আসে। ফিলিপ জ্যাকাবকে বলে, আমি আপনার ব্যাপারটা ভেবেই 1 মাসের মধ্যে অর্ধেক জমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। জ্যাকাব বলে, আমাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোনো টাকাই অবশিষ্ট নেই। ছেলে পক্ষকে পণ হিসেবে 10 লাখ এবং বিয়ের আরো আনুষঙ্গিক খরচ। তাই আপনারা যদি কথা দেন তাহলেই আমি ছেলে পক্ষকে কথা দিতে পারবো। জয়কৃষ্ণাও তখন বলে, আমিও আপনাকে কথা দিচ্ছি। তো এরপর জয়কৃষ্ণা ও জ্যাকাবের পরিবারের কিছু সুন্দর মুহূর্ত আমাদের দেখানো হয়। আর এই ফাঁকে বলে রাখা ভালো, জয়কৃষ্ণার সাথে অঞ্জলির সম্পর্কটাও বেশ মধুর। তারা একে অপরকে অনেক ভালোবাসে এবং তাদের বিয়ের জন্য তাদের পরিবারও রাজি আছে। তো এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। তো একদিন জয়কৃষ্ণাকে জ্যাকাবের স্ত্রী স্টেলা কল করে। স্টেলা কাঁদো কাঁদো হয়ে বলে, আমি অনেকবার ফিলিপকে কল করার চেষ্টা করেছি, বাট ফিলিপ ফোন না ধরাই আমি তোমার কাছে কল করলাম। জয়কৃষ্ণা বলে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। স্টেলা বলে, আমার মেয়ের বিয়ের সম্পর্কে কথা বলতে চাই। 26 তারিখে আমার মেয়ের এঙ্গেজমেন্ট, 28 তারিখে বিয়ে, তাই দিন প্রায় কাছে চলে এসেছে। তোমরা কবে রেজিস্ট্রেশন করাবে? জয়কৃষ্ণা বলে, আচ্ছা আপনি টেনশন নিয়েন না, আমি ফিলিপের সাথে যোগাযোগ করে আপনাকে জানাচ্ছি। এই বলে জয়কৃষ্ণা সোজাসুজি ফিলিপের বাড়িতে আসে। সে ফিলিপকে বলে, জ্যাকাবের স্ত্রী নাকি তোমাকে অনেকবার ফোন করেছিল। ফিলিপ বলে, কাল রাতে ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। জয়কৃষ্ণা বলে, উনি ওনার মেয়ের বিয়ে 28 তারিখে পাক্কা করেছে। ফিলিপ বলে, হ্যাঁ আমি তোকে ফোন করব সেটাই ভেবেছিলাম। তোর চিট ফান্ডের টাকাটা দিয়েও তো আমরা কাজটা সেরে আসতে পারি। জয়কৃষ্ণা বলে, তুমিও তো তোমার বাড়িটা 15 তারিখে বিক্রি করতে যাচ্ছ। ফিলিপ বলে, হ্যাঁ কিন্তু একটা প্রবলেম হচ্ছে। জয়কৃষ্ণা বলে, তুমি চিন্তা করো না, আমার চিট ফান্ডের টাকাটা 2 মাস পরেই পেয়ে যাবো, তখনই তোমাকে টাকাটা দিয়ে দিব। ফিলিপ বলে, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, তুমি বাইরে বসো, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। আসলে ফিলিপ তার বইয়ের থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। তো একটু পর ফিলিপ বাইরে এসে জয়কৃষ্ণাকে বলে, যদি আমি ব্যাংক লোন শোধ না করতে পারি তাহলে আমি আমার বাড়িটা বিক্রি করতে পারছি না। এসব শুনে জয়কৃষ্ণা কিছু বুঝতে না পারলে ফিলিপ জয়কৃষ্ণাকে বুঝিয়ে বলতে থাকে। সে বলতে থাকে, সে 25 লক্ষ টাকা ব্যবসা করার জন্য ব্যাংকের থেকে ঋণ নিয়েছিল তার বাড়িটা বন্ধক রেখে, কিন্তু সেসব টাকা এখন ব্যবসায় লস খেয়ে শেষ করে ফেলেছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল তার বাড়িটা বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করবে। কিন্তু তার ওয়াইফ অ্যানি তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল যদি সে বাড়িটা বিক্রি করে তাতে তার কোনো সমস্যা হবে না, কিন্তু তার আগে ফিলিপকে আরেকটা জমি কিনে সেখানে বাড়ি করে দিতে হবে, কারণ একমাত্র তাদের বাড়িটাই শেষ সম্বল ছিল। কিন্তু ফিলিপ একটা লোকের কাছে তার বাড়িটা 30 লাখ টাকা বিক্রি করার নামে 5 লক্ষ টাকা বায়না নিয়েছিল এবং 15 তারিখে আরো 25 লক্ষ টাকা লোকটার থেকে নিয়ে রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক তার বাড়ি বিক্রির কথা জানতে পেরে তার বাড়িটা এখন সিজ করে রেখেছে। আর ফিলিপ তার বাড়িটা রেজিস্ট্রেশন করা ছাড়াও টাকাগুলো লোকটার থেকে নিতে পারছে না, তাই ডিল এখানে স্থগিত রয়েছে। এখানে আমি আমার মতো করে বুঝিয়েছি, কারণ আমার মনে হয়েছে মুভির নিয়মে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাই প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো এসব জানতে পেরে জয়কৃষ্ণার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে এমন লোকের কথায় 54 শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছিল যার কাছে বর্তমান 1 শতক জমি কেনার মতো টাকা নেই। এবং তাই নয়, ফিলিপ তার বাড়ি বিক্রির জন্য যে 5 লাখ টাকা লোকটার থেকে বায়না নিয়েছিল সেই টাকাগুলো সে মদ খেয়ে শেষ করে ফেলেছে। তাই জয়কৃষ্ণা বলে, তুমি আমাদের সবাইকে ধোঁকা দিয়েছো, তাই আমি এই ডিল এখানেই শেষ করতে চাচ্ছি এবং জ্যাকাব ভাইকেও গিয়ে জানাচ্ছি আমাদের কাছে কোনো টাকা নেই, আপনারা অন্য জায়গায় জমিটা বিক্রি করার চেষ্টা করেন। ফিলিপ বলে, ভাই তুই এমনটা করিস না, এরকম সুযোগ হাতছাড়া হয়ে গেলে তোর ভাবে আমাকে ছেড়ে দেবে না, তাই তুই টাকাটা ম্যানেজ করে প্লিজ জমিটা নিয়ে নে। আমি কথা দিচ্ছি আমাদের টুকু রেখে জমিটা বিক্রি করলে আমাদের লাভ হবে, তাতে আমাদের দুজনেরই 10 শতক জমি ফ্রিতে হয়ে যাবে। কিন্তু জয়কৃষ্ণা ফিলিপের মতো সিটারের কোনো কথাই শুনবে না। সে রেগে মেগে জ্যাকাবের বাড়িতে আসে, কিন্তু তার বাড়িতে এসেই দেখে জ্যাকাবের মেয়েকে দেখতে সেই দুবাইয়ের ছেলে পরিবার নিয়ে জ্যাকাবের বাড়িতে এসেছে এবং ছেলে মেয়ে দুজনকে দেখেই বুঝতে পারে তারা এই বিয়েতে খুশি খুশি রাজি আছে। তো জয়কৃষ্ণা রুমে ঢুকতেই দেখে ছেলের পরিবার বিয়ের ব্যাপারে জ্যাকাবের সাথে কথা বলতেছে। জ্যাকাব জয়কৃষ্ণাকে দেখতেই তার মেয়ের হবু শ্বশুরের সাথে জ্যাকাবের পরিচয় করিয়ে দেয়। তার মানে জ্যাকাব তার মেয়ের বিয়ে একদম পুরোপুরি ঠিক করে ফেলেছে।
কিন্তু এখন যদি জয়কৃষ্ণা জ্যাকবকে বলে তারা জমিটা কিনতে পারবে না, তাহলে হয়তো জ্যাকবের মেয়ের বিয়েটা এখানেই ভেঙে যাবে এবং জ্যাকবের শরীরের অবস্থাও ভালো না। যদি এই সময় সে এমন একটা কথা জ্যাকবকে বলে তাহলে সে অনেক কষ্ট পাবে এবং তার কিছু একটা হয়েও যেতে পারে। তাই সে ব্যাপারটা বলার জন্য স্টেলার কাছে আসে। জয়কৃষ্ণা কিছু বলার আগেই স্টেলা বলে, তোমার ভাই জ্যাকব যখনই কোনো একটা বিষয়ে বেশি চিন্তা করে তখনই তার শরীরের অবস্থা খারাপ হয়ে পড়ে। সে বারবার আমাকে বলছে এই বিয়েটা হয়ে গেলে তার মৃত্যু হলেও কোনো আফসোস থাকবে না। এসব শুনে সে আর স্টেলাকে কিছু বলতে পারে না। সে আরো উল্টো স্টেলাকে বলে সে খুব তাড়াতাড়ি ফিলিপের সাথে কথা বলে টাকা ম্যানেজ করবে। জয়কৃষ্ণা টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছে না এতগুলো টাকা এত অল্প সময়ের মধ্যে কিভাবে ম্যানেজ করবে। এরপর জয়কৃষ্ণা তার গ্যারেজের একটা লোকের কাছে সবকিছু খুলে বললে লোকটা বলে, আমি জানতাম ওই ফিলিপের কথার উপরে নির্ভর করে কোনো কাজ করলে এমনটাই হবে। তাই আমার কথা শোনো, ওর সাথে বসে ভালো করে বিষয়টা ডিসকাস করো। সন্ধ্যায় দেখি সাতীশ জয়কৃষ্ণা ও ফিলিপের উপর রেগে বলতেছে, আমি তোমাদের কথার উপর ভিত্তি করে ডিলটা ফাইনাল করেছিলাম। তোমরা তো জানতে জ্যাকব ভাইয়ের শরীরের অবস্থা ভালো না। সে তার মেয়ের বিয়েটা নিজের চোখে দেখে যেতে চায়। মনে রেখো তোমরা কিন্তু জ্যাকব ভাইয়ের মেয়ের জীবনের সাথে খেলতেছো। জয়কৃষ্ণা ফিলিপকে দেখিয়ে বলে, সব এর কারণে হয়েছে। টাকা না থাকতেও আগে থেকেই কথা দিয়ে এসেছে। জিভিয়ার নামের একটা লোক তখন বলে, যখন তোমাদের কাছে টাকাই ছিল না তাহলে কেন তোমরা ডিল ফাইনাল করেছিলে? এর ব্যাপারে একটু বলে দিই, এই জেভিয়ার জয়কৃষ্ণার বন্ধু এবং পেশায় একজন দালাল। জয়কৃষ্ণা রেগে ফিলিপকে দেখিয়ে বলে, একে জিজ্ঞাসা কর। আমি ওকে বলেছিলাম আমার কাছে 10 শতক জমি কেনার মতো টাকা আছে, তাও সেই টাকাটা 2 মাস পরে পাবো এবং এও তখন আমার কথায় রাজি হয়েছিল। তাই আমি এর সাথে ডিলে সামিল হয়েছিলাম। ফিলিপ বলে, জয়কৃষ্ণা যদি আমরা 54 শতকের মধ্যে বাকি 34 শতক বিক্রি করে দিই? সাতীশ বলে, তোমরা এসব কিছু 10 দিনের মধ্যে কিভাবে করবে? আর এতে সমস্যা কম হবে না, বরঞ্চ আরো বাড়বে। কেউ কি এত তাড়াতাড়ি পেমেন্টটা করবে? তোমরা যেমনভাবে ওদের থেকে সময় নিয়েছো ঠিক তেমনভাবে ওরাও তোমাদের থেকে সময় নেবে। জয়কৃষ্ণা টেনশনে পড়ে গেলে জেভিয়ার জয়কৃষ্ণাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি দেখতেছি কোনো খরিদ্দার পাওয়া যায় কিনা। পরের সিনে দেখি জেভিয়ার একটা খরিদ্দার নিয়ে এসেছে সেই জায়গাটা দেখানোর জন্য। তো লোকটা জায়গাটা দেখে বলে, আমি জানি না এটা বিক্রি করাটা তোমাদের কাছে এতটা জরুরি হয়েছে কেন। আমি একটা জমি কিনতে চলেছি, সেটা না কেনা হলে তোমাদের এই জমিটা কিনতে পারছি না। ফিলিপ বলে, ভাই জমিটা কি এখন নেওয়া যায় না? লোকটা বলে, আমি ধার নিয়ে ইনভেস্ট করি না। যদি কেউ নিতে চাই তাহলে তার কাছে বিক্রি করে দিতে পারো এবং আমার কাছে বিক্রি করতে চাইলে 3 মাস পরে আমাকে জানিও, আমি নিয়ে নিব। এটা বলে লোকটা চলে গেলে তারা সবাই বুঝতে পারে 10-15 দিনের মধ্যে এই জমিটা কেনার মতো লোক তারা হয়তো খুঁজে পাবে না। সাতীশ রেগে বলে, চিন্তা করা বাদ দিয়ে এখন টাকার ব্যবস্থা কর, দরকার হলে ব্যাংক থেকে লোন নে। জেভিয়ার বলে, লোন তো নিতে পারবে কিন্তু তার জন্য এদেরকে জামানত হিসেবে কিছু রাখতে হবে। জয়কৃষ্ণা তখন জেভিয়ারের থেকে জানতে চায় সে কি তার বাড়ির দলিলটা জামানত হিসেবে রেখে দিলে ব্যাংক থেকে লোন পাবে কিনা। জেভিয়ার বলে, অবশ্যই পাবে। রাতে জয়কৃষ্ণা তার মায়ের কাছে সবকিছু খুলে বললে তার মা বলে, যাই করো না কেন ওই মেয়েটার বিয়ে যেন না ভেঙে যায়। ওনারা তোমাদের কথা বিশ্বাস করে মেয়েটার বিয়েটা ফিক্স করেছে। তার মানে জয়কৃষ্ণার মা বাড়ির দলিলটা দিতে রাজি আছে। এমন সময় স্টেলা জয়কৃষ্ণাকে ফোন করে। স্টেলা চিন্তার সুরে বলে, জয়কৃষ্ণা টাকার ব্যবস্থা কি হয়েছে? জয়কৃষ্ণা বলে, প্রায় ম্যানেজ করে ফেলেছি, বাট এখনো টাকাটা হাতে এসে পৌঁছায়নি। স্টেলা বলে, বিয়ের আগে বাসাটা পরিষ্কার করাতে হবে এবং রং করাতে হবে। এর জন্য যদি টাকাটা পেয়ে যেতাম তাহলে সবকিছু ভালোই মেটাতে পারতাম। জয়কৃষ্ণা স্টেলাকে আশ্বাস দিয়ে বলে, আপনি কাজ শুরু করেন, আমি যেভাবেই হোক টাকা ম্যানেজ করে দিব। এটা শুনে স্টেলা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। সিন পরের দিন সকালে আসলে দেখি জয়কৃষ্ণা জেভিয়ারের সাথে লোন অফিসে লোন নেওয়ার জন্য এসেছে, কিন্তু অফিসের ম্যানেজার তাদেরকে বলে, দেখুন ডকুমেন্টস জমা করার 15 দিন পর লোন পাস হয়, কিন্তু তাদের কাছে তো এত সময় নেই, মানে এই সময়ের মধ্যে তারা লোনও পাবে না। জয়কৃষ্ণার এই রাস্তাটা বন্ধ হয়ে গেলে সে একটা জায়গা থেকে অল্প কিছু টাকা ধার নিয়ে জ্যাকবকে দিয়ে বলে, এই টাকাটা দিয়ে ছোটোখাটো কাজগুলো করুন, আমি আরও ব্যবস্থা করার চেষ্টা করছি। এরপর জয়কৃষ্ণা ফিলিপের সাথে আরেকটা লোন অফিসে আসে। সেখানকার ম্যানেজার বলে, এত তাড়াতাড়ি আমরা লোন পাস করতে পারবো না, কারণ তোমাদের টাকার অঙ্কটা অনেক বেশি। তবে হ্যাঁ, যদি তোমাদের কাছে সোনার গহনা থাকে তাহলে 1 ঘন্টার মধ্যেই তোমাদের লোন পাস করাতে পারি। ফিলিপ বলে, ভাই সোনা যদি থাকতো তাহলে 5 মিনিটের মধ্যেই টাকা দেওয়ার লোকের অভাব হতো না। ম্যানেজার বলে, এখানে এভাবেই কাজ হয়, যদি আপনারা বাইরে কোথাও গিয়ে কাজটা করাতে পারেন তাহলে করাতে পারেন। এরপর জয়কৃষ্ণা আরও অনেক জায়গায় যায়, বাট এই অল্প সময়ের মধ্যে এত টাকা দিতে কেউ রাজি হয় না। এদিকে বিয়ের সময়ও খুব কাছে এগিয়ে এসেছে, তাই জয়কৃষ্ণা টেনশনে স্টেলার ফোন ধরা বন্ধ করে দেয়। আর সে কি মুখ নিয়েই বা তার ফোনটা ধরবে। তো এরই মাঝে সাতীশ আবার ফোন করে জয়কৃষ্ণাকে বলে, তুমি কোথায় সময় নষ্ট করছো? স্টেলা প্রতিটা সময় কল করে আমাকে জ্বালিয়ে মারছে, তুমি টাকার ব্যবস্থা কি করতে পেরেছো? জয়কৃষ্ণা তেমন কিছু বলতে পারে না। সিন পরের দিন বিকেল আসলে দেখি অঞ্জলি নতুন সরকারি একটা ভালো চাকরি পেয়েছে, কাল জয়েন করতে যাবে। তাই সে চাচ্ছে কাল সে চাকরিতে জয়েন করতে জয়কৃষ্ণাকে সেখানে নিয়ে যাবে।
কিন্তু জয়কৃষ্ণা তো বিশাল ঝামেলায় ফেসে গেছে। সে এখন তার সাথে সেখানে যাবে কিভাবে? আসলে অঞ্জলি চেয়েছিল চাকরি পাওয়ার আনন্দে সে জয়কৃষ্ণার সাথে এখানে সেখানে ঘুরে বেরিয়ে এনজয় করবে, কিন্তু জয়কৃষ্ণা টেনশনে তার সাথে ভালোভাবে কথাই বলতে পারছে না। এতে অঞ্জলির মনটা অনেক খারাপ হয়। জয়কৃষ্ণা বলে, দেখো ওনার মেয়ের বিয়ের আর 8 দিন বাকি আছে, আর এখনো আমরা টাকা ম্যানেজ করতে পারিনি। এমন কঠিন সময়ে তুমি যদি এমন মন খারাপ করে থাকো তাহলে কিভাবে হবে? যদি তুমি আমাকে আগে বলতে তোমাকে কারোর কাছে হাত পাততে দিতাম না। জয়কৃষ্ণা বলে, ওই জমি কেনার থেকে ওনার মেয়ের বিয়ের টাকাটা ম্যানেজ করা আমার কাছে অনেক জরুরি হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র আমাদের কথার উপর ভরসা করে তিনি তার মেয়ের বিয়েটা পাক্কা করেছিলেন। অঞ্জলি বলে, এতে তো শুধু তোমার দোষ ছিল না, ও তো ছিল তোমার বন্ধু ফ্লিপ। জয়কৃষ্ণা তখন ফ্লিপকে ফোন করলে ফোন বন্ধ দেখায়, যা দেখে অঞ্জলি মনে মনে আরো রেগে যায়। জয়কৃষ্ণা তখন অঞ্জলিকে নিয়েই ফ্লিপের মুদির দোকানে এসে চন্দ্রনকে জিজ্ঞাসা করে, ফ্লিপ কি দোকানে এসেছিল? চন্দ্রন বলে, সকালে এসেছিল, বাট দোকান থেকে টাকা নিয়ে কোথাও চলে গেছে। এমন সময় আবার স্টেলা চিন্তিত মন নিয়ে ফোন করে বলে, জয়কৃষ্ণা, জ্যাকব যে আপনার সাথে কথা বলতে চাই। জ্যাকব চিন্তার স্বরে বলে, তুমি তো জানো জয়কৃষ্ণা, তোমাদের কথা অনুযায়ী ভরসা করে ছেলেপক্ষকে আমি কথা দিয়ে ফেলেছি। এখন তো তোমাদের কারণে আমার চিন্তা দিনের পর দিন বেড়েই চলেছে। তারপরও জয়কৃষ্ণা জ্যাকবকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি টেনশন করবেন না, আমি সব ঠিক করে দেবো। জয়কৃষ্ণা এখন কি করবে বুঝতে পারছে না। সে জ্যাকবকে এটাও বলতে পারছে না যে সবকিছু ফ্লিপের কারণে হয়েছে, এবং সে এতটা ভালো মনের মানুষ যে তাদের কারণে যে জ্যাকবের মেয়ের বিয়েটা ভেঙে যাবে সেটাও সে মানতে পারছে না। তো অনেক খোঁজাখুঁজির পর একটা সেলুনে সে ফ্লিপকে পায়। জয়কৃষ্ণা দেখে এরকম সময়েও ফ্লিপ তার মুখে ফেসিয়াল করতেছে। জয়কৃষ্ণা রেগে মেগে ফ্লিপকে বলে, আমি জানতাম না তুই জন্ম থেকেই একজন ধোঁকাবাজ। তোর কথার উপর বিশ্বাস করে আমার অনেক ভুল হয়ে গেছে। কিছুতেই কোনোভাবে জয়কৃষ্ণা টাকার ম্যানেজ করতে পারে না। সন্ধ্যায় জেভিয়ারের সাথে ফ্লিপ জয়কৃষ্ণার গ্যারেজে আসে। জেভিয়ার জয়কৃষ্ণাকে বলে, কোনো ব্যবস্থা কি করতে পেরেছো? জয়কৃষ্ণা আক্ষেপ করে বলে, সমস্যা তো শুধুমাত্র আমার একার, আমি এমন কাউকে ধরতে বাকি রাখিনি যে আমাদের সমস্যা থেকে বের করতে পারে। ফ্লিপ আবার বলে, আমার মাথায় নতুন আরো একটা আইডিয়া এসেছে। জয়কৃষ্ণা রেগে বলে, অন্তত এখন তুই তোর মুখটা বন্ধ রাখ। জেভিয়ার বলে, তোমরা যতটা ছোট সমস্যা ভাবছো সমস্যা ততটা ছোট না। আচ্ছা, তোমরা ওনাকে এই পর্যন্ত কত টাকা পেমেন্ট করেছো? জয়কৃষ্ণা বলে, প্রথমে তো ওনাকে 1 লাখ টাকা ভাইনা দিয়েছিলাম, বাট আস্তে আস্তে আরো 4 লাখ টাকা দেওয়া হয়েছে। জেভিয়ার বলে, তার মানে 5 লাখ দিয়েছো, এখনো 25 লাখ টাকা বাকি আছে। জেভিয়ার বলে, আমার হাতে একটা লোক আছে, আশরাফ হাজিয়ার। হাজিয়ার নিশ্চয়ই কোনো না কোনোভাবে তোমাদেরকে সাহায্য করতে পারে। পরের সিনে দেখি জেভিয়ার অনেক রিকোয়েস্ট করে সেই আশরাফ হাজিয়ার নামের লোকটাকে জয়কৃষ্ণার বাড়ি দেখাতে নিয়ে এসেছে। তো আশরাফ হাজিয়ার বাড়িটা ভালোভাবে দেখে তাদের থেকে জানতে চাই বাড়িটা কার নামে আছে। জয়কৃষ্ণা জানায় তার মা এবং বোনের নামে। এমন সময় স্টেলা জয়কৃষ্ণাকে ফোন দিতে থাকে এই কারণে যে এখনো জয়কৃষ্ণা টাকার ব্যবস্থা করতে পেরেছে কিনা। জয়কৃষ্ণার কাছে তো কিছু বলার নেই, তাই সে ফোনটা রেখে দেয়। আশরাফ হাজিয়ার বলে, আমি তোমার এই বাড়িটা কিনতে চাই, কিন্তু তোমার মা এবং বোন কি তোমার বাড়িটা রেজিস্ট্রেশন করে দিতে রাজি হবে? ফ্লিপ বলে, যদি আপনি প্রপার্টি কিনতে আসেন তাহলে আমরা যে জায়গাটা কিনেছি সেটা দেখুন। আমরা জায়গাটা 1,75,000 টাকা শতক কিনেছি, আপনাকেও ওই দামেই দিয়ে দিব। আশরাফ হাজিয়ার বলে, আমি জমি কিনতে ইচ্ছুক নই, তোমরা অনেকবার রিকোয়েস্ট করার পর আমি এখানে এসে বাড়িটা দেখছি, এখন চাও যদি বিক্রি করতে পারো। আমরা দেখি স্টেলা টেনশনে জয়কৃষ্ণাকে বারবার ফোন করে যাচ্ছে, আর জয়কৃষ্ণা কোনো উপায় না পেয়ে বারবার স্টেলার কলটা কেটে দিচ্ছে। জেভিয়ার বলে, আজ থেকে 5 দিন পর ওই মেয়ের বিয়ে, যদি কোনোভাবে হাজিয়ার আমাদের হাত থেকে সরে যায় তাহলে দ্বিতীয় কোনো সুযোগ আমরা কিন্তু আর পাবো না। জয়কৃষ্ণা তখন বলে, আমি আর টেনশন নিতে পারছি না, তুমি বলো, আমি বাড়িটা বিক্রি করতে রাজি আছি। জেভিয়ার তখন হাজিয়ারকে বলে, ভাই ওরা বিক্রি করার জন্য প্রস্তুত, আপনি দাম বলুন। হাজিয়ার বলে, দাম আর কি বলবো, ওনাদের তো 25 লাখ টাকা প্রয়োজন, তত টাকাই দিয়ে দিব। যদি রাজি থাকো তো বলো, 2-1 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবো। ফিলিপ বলে, ভাই 25 লাখ টাকা এই বাড়িটার জন্য অনেক কম বলছেন, এই বাড়িটা শহরের পাশে, খুব সহজেই 50 লাখ টাকা বিক্রি করা যাবে। হাজিয়ার বলে, আরে ওটা তো তোমাদের দাম, আমি কত পারবো সেটা জানিয়ে দিয়েছি, তোমাদের ভালো লাগলে আমি একদম ক্যাশ টাকা রেজিস্ট্রেশনের সাথে সাথে পেমেন্ট করে দিব। জয়কৃষ্ণা বুঝতে পারে হাজিয়ার তার অসহায়ত্বের ফায়দা নিচ্ছে। এমন সময় সাথী এসে বলে, এসব কি হচ্ছে জয়কৃষ্ণা, তুমি জ্যাকবের ওয়াইফ স্টেলার ফোন কেন তুলছো না? ও বারবার আমাকে ফোন করছে, এই দেখো আবার কল করেছে, কলটা ধরে ওনার সাথে কথা বলো। স্টেলা বলে, তুমি একজন অসুস্থ মানুষের টেনশন দিনের পর দিন বাড়িয়েই যাচ্ছ, বিয়ের আর 1 সপ্তাহ নেই, আমি লজ্জায় আমার মেয়ের সামনে যেতে পারছি না। জয়কৃষ্ণা তখন বলার ভাষা হারিয়ে ফেলে। সে বলে, আমার কারণে আপনার মেয়ের বিয়েটা আমি ভাঙতে দিব না। জয়কৃষ্ণ এবার টেনশনে পড়ে যায়, সে কি করবে। শেষমেশ আর কোনো রাস্তা না দেখে 50 লাখ টাকার বাড়িটা সে 25 লাখ টাকায় বিক্রি করতে রাজি হয়ে যায়। হাজিয়ার বলে, এখন রেজিস্ট্রেশন করার আগে তোমার মায়ের সাথে একবার কথা বলতে চাই। জয়কৃষ্ণ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলতে পারেন, বাট আমার মাকে এটা জানাবেন না আমি বাড়িটা কত দামে বিক্রি করছি। এরপর জয়কৃষ্ণা হাজিয়ারকে নিয়ে তার মায়ের কাছে আসে। হাজিয়ার তার মাকে বলে, আপনার ছেলের অনেক অনুরোধে বাড়িটা নিতে আমি রাজি হয়েছি,
আপনি বাড়িটা বিক্রি করতে রাজি আছেন তো? জয়কৃষ্ণার মা বলে, আমি চাই না আমাদের কারণে কোনো মেয়ের চোখ দিয়ে পানি পড়ুক। টাকা তো আমরা এক সময় না এক সময় ইনকাম করতেই পারবো। হাসিয়ার খুশি হয়ে বলে, তার মানে আপনি রাজি আছেন। সিন পরের দিন সকালে আসলে দেখি জয়কৃষ্ণা জমিটা ট্যাক্স দিয়ে খারিজ করার জন্য এখানকার ট্যাক্স অফিসে এসেছে। সেখানকার অফিসার তখন জয়কৃষ্ণার থেকে জানতে চাই তাদের বাড়ির জমির উপরে কেউ কেস করেছিল কিনা। জয়কৃষ্ণা বলে, কেস তো করেছিল, বাট আমরা জিতে গিয়েছিলাম আর কেসটা তারপর বন্ধ হয়ে গিয়েছিল। কেন স্যার, কোনো সমস্যা আছে নাকি? অফিসার বলে, কেস তো বন্ধ আছে, বাট তোমাদের বাড়ির জমির উপরে এখনো কুর্কি সরেনি। তারা বুঝতে না পারলে অফিসার তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে বলে, যদি কোনো জমির বিরুদ্ধে কেউ মামলা করে তাহলে স্বাভাবিকভাবে কোর্ট নিজে সেই জমির উপরে কুর্কি লাগিয়ে দেয়, আর এটা সেই কুর্কির রসিদ যেটা কোর্ট লাগিয়েছে। জয়কৃষ্ণা তাও ব্যাপারটা বুঝতে না পারলে অফিসার আবার তাকে শর্টে বুঝিয়ে বলতে থাকে। সে বলে, যদি তোমাদের ট্যাক্স রিপোর্টের রসিদ আমি দিয়েও দিই তাহলে এই কুর্কির রসিদ সব রেজিস্ট্রেশন অফিসে রাখা আছে, আর এমনটা হলে তুমি জমিটা না বিক্রি করতে পারবে না কাউকে দান করতে পারবে। লে জ্বালা, মানে জয়কৃষ্ণা তার বাড়ির জমি নিয়েই আবার আরেক জ্বালায় ফেসে গেল। পরের সিনে দেখি জয়কৃষ্ণা আসান ভাই ও ফ্লিপের সাথে একজন লয়ারের কাছে এসেছে। তো লয়ার জমির কাগজপত্র ও কুর্কির রসিদ দেখে বলে, জাস্ট এটা একটা সাময়িক সমস্যা। কেস যেহেতু শেষ হয়েছে সেহেতু কুর্কির অর্ডার হাঁটানো খুব একটা বড় ব্যাপার না। আপনারা কেসের ডিটেলস দিলেই আমি 2 সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান করে দিব। ফ্লিপ বলে, কিন্তু আমাদের কাছে 2 সপ্তাহ সময় নেই, আমাদের আজকালকের মধ্যেই ব্যাপারটা সমাধান করতে হবে। লয়ার বলে, কিন্তু এটা তো সম্ভব হবে না, কারণ কোর্ট ক্রিসমাসের ছুটিতে আছে। জয়কৃষ্ণা তখন প্রথম থেকে লয়ারকে সকল কিছু খুলে বলে। সব শুনে উকিল বলে, এই কেস এত তাড়াতাড়ি একমাত্র মুন্সিপ কোর্টেই সমাধান করা যাবে, কিন্তু এতে আপনাদের কিছু টাকা খরচ হবে। জয়কৃষ্ণা তাও বলে, যে কোনো উপায়ে হোক না কেন আমাদের কাজটা হাসিল করতে হবে, মানে জ্বালার উপরে জ্বালা। কত জ্বালা এবার বুঝতে পারবেন। পরের দিন দেখি জয়কৃষ্ণা সেই লয়ারের সাথে মুন্সিপ কোর্টে যাচ্ছে। এদিকে এর মাঝে স্টেলা বারবার জয়কৃষ্ণাকে ফোন করতেছে। জয়কৃষ্ণার কাছে তো আর তেমন কিছু বলার নেই, তাই সেই স্টেলার ফোনটা রিসিভ করে না। সিন কোর্টের ভিতরে আসলে দেখি জয়কৃষ্ণার পক্ষের লয়ার জজকে বলতেছে, অনেক আগেই এই কেসটা কোর্ট সমাধান করেছে, বাট এখনো কোর্ট সেটাতে কুর্কি লাগিয়ে রেখেছে, তাই আমাদের কুর্কি হাঁটানোর আদেশটা আপনি পাশ করে দেন। জজ বলে, এটা পুরনো কেস, তাই আপনারা ডিটেলস জমা করে রাখেন, 15 দিন বাদে একাই কুর্কি হাঁটানোর আদেশ প্রাপ্ত হয়ে যাবে। এই বলে জজ নেক্সট কেসে চলে গেলে জয়কৃষ্ণা বুঝতে পারে এতদিন ধরে সে যা স্যাক্রিফাইস করলো সব চেষ্টাই তার ব্যর্থ। সিন একটু পর কোর্টের বাইরে আসলে দেখি জেভিয়ার লয়ারকে বলতেছে, লয়ার আপনি সঠিকভাবে জজকে বুঝিয়ে বলতে পারেননি, যদি আপনি সঠিকভাবে বুঝিয়ে বলতেন তাহলে অবশ্যই জজ সাহেব রাজি হয়ে যেতেন। লয়ার বলে, তোমার ডায়লগ বাজি শোনার জন্য কোর্ট বসে নেই। জয়কৃষ্ণা, যেমন ভাবে আমি তোমাকে সাহায্য করলাম কোর্টও তোমাকে সেইভাবেই সাহায্য করবে, কিন্তু এর জন্য তোমাকেই কিছু একটা করতে হবে। লাঞ্চের সময় দেখি জয়কৃষ্ণা জজ সাহেবকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলতেছে। জজ সব শুনে কুর্কির কাগজটা টেবিলের উপরে রাখতে বলে। সবাই বাইরে বসে টেনশন ভরা ফেসে অপেক্ষা করতে থাকে এটা জানার জন্য জজ তাদের আর্জি মানলো কিনা। একটু পর তাদের লয়ার এসে বলে, আমরা কুর্কি সরানোর মেমো তো পেয়ে গেছি, বাট এই মেমোটা পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে, আর যদি আমরা এটা সরাসরি রেজিস্ট্রি অফিসে নিয়ে যাই তাহলে এটা বাতিলও হয়ে যেতে পারে। জয়কৃষ্ণা বলে, যদি আমরা এখন এটা নিয়ে গিয়ে পাঠাতে বলি তাহলে কি কাল পৌঁছাবে? লয়ার বলে, পৌঁছাবে, কিন্তু আমরা অলরেডি লেট করে ফেলেছি, যদি তুমি তাড়াতাড়ি পোস্ট অফিসে নিয়ে যেতে পারো তাহলেই আমরা চেষ্টা করতে পারি। জয়কৃষ্ণা তাদেরকে নিয়ে তাড়াহুড়ো করে সন্ধ্যায় পোস্ট অফিসে এসে পৌঁছায় এবং সেই মেমোটা সেখানকার অফিসারকে পাঠাতে বললে অফিসার বলে, অলরেডি 10 মিনিট লেট করে ফেলেছো, এখন আর হবে না। লয়ার জয়কৃষ্ণাকে তখন সেই অফিসারকে ঘুষ হিসাবে কিছু টাকা দিতে বললে জয়কৃষ্ণা কোনো উপায় না পেয়ে কিছু টাকা দেয়। মানে কোর্ট কাছারি কেমন জায়গা বুঝতে পারছেন তো এবার। সিন রাতে আসলে দেখি জয়কৃষ্ণা স্টেলাকে ফোন করে বলতেছে কাল তারা রেজিস্ট্রেশন করাতে চাচ্ছে। এটা শুনে স্টেলা যেন জান ফিরে পায়। ফাইনালি জয়কৃষ্ণার নিঃস্বার্থতার কারণে সে তার মেয়ের বিয়েটা দিতে পারছে। জয়কৃষ্ণার বোন এসে তখন জয়কৃষ্ণাকে বলে, কি শুনছি জয়কৃষ্ণা, তুমি এসব কি করতেছো? জয়কৃষ্ণা বলে, দিদি এসব ব্যাপার আমাকে জিজ্ঞাসা করিস না, সব শেষ হোক তখন সবকিছু আমি নিজেই খুলে বলবো। মানে তার বোন বাড়িটা বিক্রি করাতে মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। একটু পর দেখি অঞ্জলি জয়কৃষ্ণাকে কল করে বলতেছে, দেখো জয়, তুমি যা শুরু করেছো তাতে মনে হয় না আমাদের বিয়েটা আর হবে। আমাদের তো জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে কিন্তু এখনো হয়ে যায়নি। মানে কেউ যদি বিপদে পড়ে তাহলে প্রাণের প্রিয় ভালোবাসার মানুষও পরের মতো আচরণ করে। তো এত কিছুর পর সিন পরের দিন রেজিস্ট্রি অফিসে আসে আর আমরা দেখি জয়কৃষ্ণা সবাইকে নিয়ে কোর্টে এসেছে। তো এই টাকলা মালটা এখানকার রেজিস্ট্রি অফিসার এবং এই মালটাই জয়কৃষ্ণাদের জমিটা রেজিস্ট্রেশন করাবে। এই মালটাকে চিনে রাখেন, এই মালটার জন্য কাহিনী আরো জটিল হয়ে যাবে। আর একে চেনার সুবিধার্থে আমি একে টাকলু বলে ডাকবো। হ্যাঁ, তো জয়কৃষ্ণা তার ক্যাবিনে এসে টাকলুকে বলে, স্যার পোস্ট অফিস থেকে আমার রেজিস্ট্রেড পোস্ট কি পাঠিয়েছে?
মানে কুর্কি সরে যাওয়ার রশিদের কথা বলতেছে। টাকলু বলে এখনো পৌঁছায়নি, পৌঁছালে জানাবো। জয়কৃষ্ণ তখন বাইরে এসে সাতিশ, ফ্লিপ ও জেভিয়ারকে জানাই ওনারা বললো এখনো নাকি আমাদের রেজিস্টার্ড পোস্ট অফিস থেকে পাঠায়নি, কিন্তু এটা কিভাবে সম্ভব। তাই সে আবার লয়ারকে কল করলে উকিল বলে তুমি তাড়াতাড়ি কাউকে আমার এখানে পাঠাও, আমি কোর্ট থেকে পাঠানো একটা কপি তোমাকে দিয়ে দিচ্ছি, আর তুমি ততক্ষণ তাকে রেজিস্ট্রেশন করানোর জন্য অনুরোধ করো। এরপর জয়কৃষ্ণ আসান আর সাতিশকে উকিলের কাছে পাঠায় সেটা তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। এর মাঝে জ্যাকাপার স্টেলাও চলে আসে অফিসে। সাতিশ ততক্ষণে কোর্টের সেই কপি নিয়ে জয়কৃষ্ণকে এনে দেয়। তো জয়কৃষ্ণা সেটার কপি নিয়ে টাকলু মামার কাছে আসতেই টাকলু মামা এমনভাবে বলে বললাম না এখনো সেটা পৌঁছায়নি, যাও বাইরে গিয়ে অপেক্ষা করো। না স্যার, আমি তার জন্য অর্ডারের কপি নিয়ে এসেছি। কই দেখি। তো সেই কপিটা দেখে টাকলু বলে জয়কৃষ্ণ আপনাকে বুঝতে হবে এটা কোর্টের মামলা, আমি কিভাবে মানবো এটা অরিজিনালের কপি, এবং আমরা একে অপরকে চিনিও না, এটা সরকারি অফিস, আমাদের সকল নিয়ম মেনে চলতে হয়, তাই আমি এমন রিস্ক নিতে পারবো না। স্যার আপনি যেটা ভাবছেন তেমনটা না। টাকলু বলে যতক্ষণ না পোস্ট অফিস থেকে অর্ডার আসবে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না। লে চালা। বাহিরে এসে সাতিশকে জানালে সাতিশ বলে আচ্ছা আমি জেভিয়ারের সাথে কথা বলে দেখি। জয়কৃষ্ণার টেনশন শেষ, তার মাঝে হাজি আরও কোর্টে পৌঁছে যায়। সময় পার হয়ে যেতে থাকে কিন্তু অর্ডার এসে পৌঁছায় না। ফ্লিপ বলে তাহলে আমি এখনই পোস্ট অফিসে যাচ্ছি, হতে পারে কাল হয়তো তারা ভুলে সেটা পাঠায়নি। এই বলে সে পোস্ট অফিসের দিকে রওনা দেয়। একটু পর হাজিয়ারের এক লোক বলে সবাই তো এখানে চলে এসেছে, এত দেরি কেন করছো। এমন সময় ফ্লিপ ফোন দিয়ে বলে ভাই কালকের লোকটা তো আজ অফিসে আসেইনি, তাহলে কি ঘুষ নেওয়ার কারণে লোকটাকে, আচ্ছা আমি আর কিছুক্ষণ থেকে লোকটাকে খোঁজার চেষ্টা করছি। এই বলে রেখে দিলে জয়কৃষ্ণা আবার টাকলার কাছে আসে তাকে অনুরোধ করার জন্য, কিন্তু টাকলাটা বলে আমার কথা কি তোমার কানে পৌঁছাচ্ছে না, যাও বাইরে গিয়ে বসো, অর্ডার আসলে আমি নিজে তোমাকে ডেকে নেবো। জয়কৃষ্ণা সেই কপিটা দেখিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে স্যার প্লিজ এই কপিটা দিয়ে কাজ চালিয়ে নিন, এটাতে অনেক লোকের আস্থা জড়িয়ে আছে, আর কালকে ক্রিসমাসের ছুটি, স্যার আমি অনেক বিপদে স্যার। টাকলা বলে এখানে যারা যারা আসে সবারই সমস্যা থাকে এবং সবাই তাড়াহুড়ো করে, বলছি না বাইরে যাও। জয়কৃষ্ণ এবার কেঁদে ফেলে। সে বলে স্যার এটা বিক্রি করে এই টাকাটা দিয়ে একটা মেয়ের বিয়ে হবে। টাকলা বলে হ্যাঁ হ্যাঁ এসব কাহিনী আমি অনেক শুনেছি, এখন বাইরে গিয়ে অন্য কাউকে শোনাও। এই বলে জয়কৃষ্ণাকে বাহির করে দেয়। এমন সময় ফ্লিপ ফোন করে জয়কৃষ্ণাকে বলে ভাই পোস্টম্যান তো বলতেছে সে পোস্টটা নাকি পৌঁছে দিয়েছে, নাই তুই নিজেই কথা বলে দেখ। পোস্টম্যান জয়কৃষ্ণাকে বলে স্যার আমি 3টা রেজিস্ট্রি অফিসে পোস্টটা পাঠিয়ে দিয়েছি এবং আপনি যে অফিসে আছেন সেই অফিসেও পৌঁছে দিয়েছি, আপনি ওনাকে চেক করতে বলেন। জয়কৃষ্ণার সাথে সাথে এসে টাকলাকে বলে স্যার আমি শুনলাম ওটা নাকি পাঠিয়ে দিয়েছে। টাকলা বলে তোমাকে কে বললো? জয়কৃষ্ণা বলে এইমাত্র পোস্টম্যানের সাথে কথা বললাম। টাকলা তখন ডাক বক্স চেক করে দেখে সেই পোস্টটা পৌঁছে গিয়েছে। টাকলা বলে দেখছি তো এটা তোমার অর্ডার, কিন্তু এখনো এতে কোর্টের সিল লাগানো হয়নি, তাই আমি এটা দিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবো না। মানে এই হালারপু হালা এক একটা রিজন দেখাচ্ছে, এই কারণে হালারপু অন্য একটা কাজ করবে। মানে এইসব সরকারি চাকরদের কাছে সাধারণ মানুষের কোনো কথারই মূল্য নেই। জয়কৃষ্ণ এবার কেঁদে ফেলে। সে বলে স্যার আপনি এমনটা কিভাবে করতে পারেন, আমি যখন এটার কপি নিয়ে আসলাম আপনি বললেন সেটাতে হবে না, অরিজিনাল লাগবে, এখন অরিজিনাল নিয়ে আসলাম, এখন আপনি বলতেছেন কোর্টের অর্ডার নাকি ভুল আছে, এখন আমি কি করব স্যার। এত কিছু বলার পরও টাকলা বলে দেখো আমি বলছি যখন পারবো না তো পারবো না। জয়কৃষ্ণার কাছে উপায় না থাকায় সে টাকলার পায়ে পড়ে, কিন্তু টাকলা এবার বলে তুমি যাই করো না কেন আমি তোমার রেজিস্ট্রেশন আজ করাবো না, দেখি তুমি কি করতে পারো, যদি এখান থেকে না যাও তাহলে তোমাকে এখনই এখান থেকে বের করে দেওয়া হবে। মনটা তাইলে কি বলে। জয়কৃষ্ণা নিজেকে আর থামাতে পারে না, সে চেয়ারটা দিয়ে অফিসটা ভাঙতে শুরু করে। মানে সবাই তার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে। তখন সেখানকার সবাই এসব দেখে তো অবাক। আসাম থামিয়ে জয়কৃষ্ণার উপর রেগে বলে এটা সরকারি অফিস, যদি তুমি কোনোভাবে জেলে চলে যাও তাহলে আর বাইরে বেরোতে পারবে না। জয়কৃষ্ণা কান্নার স্বরে বলে এ আমাদের অসহায়কদের ফায়দা নিচ্ছে, এই শালা বলতেছে আমি নাকি মিথ্যা বলতেছি, আমাদের সমস্যা ওর কাছে মজার মনে হচ্ছে। এমন সময় পুলিশ সেখানে আসলে জয়কৃষ্ণা আবার টাকলার কলার ধরে বলে যদি আমার হাতে সময় থাকতো না তাহলে তোকে একদম মেরে ফেলতাম। তো পুলিশ এসে জয়কৃষ্ণাকে ধমক দিয়ে থামায় এবং বাকি লোককেও অফিস থেকে বের করে দেয়। কোর্টের বাইরে আসলে দেখি স্টেলা কাঁদছে, কারণ সে বুঝতে পারে জয়কৃষ্ণা তার বাড়িটা বিক্রি করতে না পারলে তাদের জমিটাও সে কিনতে পারবে না। তো আসান তখন সান্ত্বনা দিয়ে স্টেলাকে বলে আপনারা টেনশন নিয়েন না, জয়কৃষ্ণা কোনো না কোনো উপায় বের করে নেবে, এখন আপনারা বাসায় যান। এই বলে আসান জ্যাকাপ আর স্টেলাকে বাসায় পাঠিয়ে দিলে জয়কৃষ্ণার মা আসানকে বলে তোমরা বলবে তো আসলে হয়েছেটা কি, আমরা যদি চলে যাই তাহলে রেজিস্ট্রেশন হবে কিভাবে। আসান ব্যাপারটা জানতে না দিয়ে বলে কাগজ তৈরি করতে দেরি হচ্ছে, তাই আপনারা বাসায় যান। এই বলে তাদেরকে বাসায় পাঠিয়ে দেয়। কোর্টের ভেতরে আসলে দেখি টাকলা অফিসারকে বলতেছে স্যার আপনি এর বিরুদ্ধে কেস করুন, এ আমার মতো সরকারি লোকের উপরে হাত উঠিয়েছে।
জয়কৃষ্ণা বলে, স্যার সরকারি লোকেদের কাজ আমজনতাকে সাহায্য করা, কাউকে বিপদে ফেলে দেওয়া না। তো এমন সময় উকিল জয়কৃষ্ণাকে কল করে বলে, ওই মেমোতে কোর্টের মোহরের সিলের কোনো প্রয়োজন নেই, কারণ অর্ডারটা ভারপ্রাপ্ত কর্মচারী নিজে সাইন করে দিয়েছে। আর যদি রেজিস্ট্রি অফিসার মানতে না চায়, তাহলে কোন কারণে সে অর্ডারটা বাজেয়াপ্ত করেছে তার একটা কারণ লিখিত আকারে লিখে দিতে বলো। আমি সেই লিখিত রূপ নিয়ে ওনার উপর মানহানির কেস দায়ের করব। জয়কৃষ্ণা তখন উকিলের কথা অনুযায়ী ইন্সপেক্টরকে বলে, আপনি আমার বিরুদ্ধে কেস করে দিন স্যার, কিন্তু এ কোন কারণে কোর্টের অর্ডারটা বাজেয়াপ্ত করেছে তার একটা কারণ লিখিত রূপে আমাকে দিতে বলুন। টাকলা বলে, তার মানে এখন আমাকে লিখিত রূপ দিতে হবে। ইন্সপেক্টর বলে, স্যার একটা কারণ তো আপনাকে বলতেই হবে। জয়কৃষ্ণা বলে, হ্যাঁ আমি এটাই চাই। আমাকে লিখিত রূপ দিলে আমি সেটা নিয়ে হাইকোর্টে গিয়ে ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব। আমার সকল সমস্যার বিষয়ে আমি আদালতকে জানাবো এবং এটাও জানাবো এর কারণে একটা মেয়ের বিয়ে ভেঙে গিয়ে মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে। টাকলা এটা শুনে ইন্সপেক্টরের থেকে 1 মিনিট সময় চেয়ে বাইরে এসে একজনকে ফোন করলে লোকটা বলে, শোনো, ওই অর্ডারে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে সাইন করে দিয়েছে। ওকে লিখিতভাবে কোনো কারণ জানাতে যাবে না। যদি সেটা নিয়ে কোর্টে যায় তাহলে মামলা তোমার বিরুদ্ধে চলে যাবে, বুঝতে পেরেছো? টাকলা এবার গিয়ে ইন্সপেক্টরকে বলে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু এখানে এসেছেন আমি রেজিস্ট্রেশন করাতে রাজি আছি। জয়কৃষ্ণা রেগে বলে, তাহলে এতক্ষণ তুই আমাদের ঘোরালি কেন? ইন্সপেক্টর তখন জয়কৃষ্ণাকে থামালে জয়কৃষ্ণা বলে, স্যার আপনি জানেন না এই পর্যন্ত আসতে আমি কত ঝামেলা পুয়েছি। এরপর দেখি ইন্সপেক্টর সকলকে নিয়ে হাজিয়ারের বাড়িতে এসেছে তাকে মানানোর জন্য, কিন্তু আরেকবার হাজিয়ার জয়কৃষ্ণার অসহায়ত্বের ফায়দা নেই। সে বলে, যখন আমি দেখলাম সেই ডিলটা হচ্ছে না তখন আমি সেই টাকা থেকে কিছু টাকা খরচ করে ফেলেছি। ফিলিপ বলে, এখন আপনার কাছে কত আছে? যা আছে তাই দিন, আর বাকি টাকাটা আপনি পরে দিয়ে দিয়েন। হাজিয়ার বলে, দেখো আমি ধার দেনায় জড়াতে চাই না। হাজিয়ার তখন তার একটা লোকের থেকে জানতে চাই 25 লাখের ভেতর থেকে কত টাকা খরচ করা হয়েছে। লোকটা বলে, ভাই 2 লাখ। হাজিয়ার বলে, যদি তোমরা এখন 23 লাখে রাজি হও তাহলে আমি নিতে পারি। মানে হাজিয়ার সুযোগ বুঝে আরো 2 লাখ কমিয়ে দিল। তো হাজিয়ার বলে, কিন্তু রেজিস্ট্রেশনের টাইম তো আজ শেষ হয়ে গেছে। টাকলা বলে, এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি সব সামলে নিব। সন্ধ্যায় দেখি ফাইনালি জয়কৃষ্ণা তার জমিটা বিক্রি করতে পারছে। তো হাজিয়ার জমিটা রেজিস্ট্রি করে জয়কৃষ্ণাকে 23 লাখ টাকা বুঝিয়ে দেয়। তো এরপর ইন্সপেক্টর জয়কৃষ্ণাকে বলে, তুমি স্যারকে মাফ করে দাও। জয়কৃষ্ণা তেমন ধরনের মানুষ না, তাই টাকলাকে মাফ করে দেয়। তো জয়কৃষ্ণা টাকাটা নিয়ে গাড়িতে উঠতেই জেভিয়ার বলে, আচ্ছা আমার কমিশন দিবে না? জয়কৃষ্ণা ভেবে পাচ্ছে না তার বন্ধু তার কাছ থেকে কিসের কমিশন চাইছে। জেভিয়ার বলে, জয়কৃষ্ণা বিজনেসের কাছে আর বন্ধু বন্ধুর কাছে। জয়কৃষ্ণা বলে, তার মানে তুমি এই কারণেই আমাদের সাথে এতদিন ছিলে, তাই না? জেভিয়ার বলে, হ্যাঁ অবশ্যই, এমনটাই ধরে নাও। মানে সুযোগ পেলে বন্ধু ও স্বার্থ হাসিল করতে দ্বিধাবোধ করে না। জয়কৃষ্ণা মনে অনেকটা কষ্ট নিয়ে আশানকে বলে, ওই টাকার ভেতর থেকে ওর কমিশন দিয়ে দাও। আশান জয়কৃষ্ণার উপর রেগে বলে, কেমন 2 লাখ সুযোগ বুঝে ওই হাজিয়ার মেরে দিল, আর 40,000 তোমার দোস্ত কমিশন হিসেবে নিয়ে গেল। এরপর জয়কৃষ্ণা নিজের গলার চেন এবং আশান ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে পুরো 25 লাখ টাকা পুজিয়ে সেই রাতেই আশান ভাইয়ের সাথে জ্যাকাপের বাড়িতে আসে। স্টেলা জয়কৃষ্ণাকে দেখে বলে, আবার কি চাই? জয়কৃষ্ণা দেখতে পাই জ্যাকাপের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। জয়কৃষ্ণা তখন 25 লাখ টাকা তাদের হাতে তুলে দিলে জ্যাকাপ বলে, জয়কৃষ্ণা কাল তো কোর্ট বন্ধ, তাহলে তোমার নামে রেজিস্ট্রেশন করে দিব কিভাবে? জয়কৃষ্ণা বলে, সেসব নিয়ে টেনশন করা লাগবে না, বিয়ের পরে রেজিস্ট্রেশন করলেই হবে। টাকাটা পেয়ে জ্যাকাপের পরিবারে আবার খুশির ছায়া নেমে আসে। তো এর 2-1 দিন পর জয়কৃষ্ণা তার বাড়ির চাবিটা হাজিয়ারকে দিয়ে চলে আসতে থাকলে তার চোখ একাই অঝরে পানি পড়তে থাকে। এর মাঝে অল্প টাকার বিনিময়ে জয়কৃষ্ণার শেষ সম্বলটাও বিক্রি করে দেওয়ার কারণে তার গার্লফ্রেন্ড অঞ্জলিও তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। সময় যখন খারাপ যায়, আপন মানুষও তখন তার থেকে সরে যায়। না আছে টাকা তো না আছে বাড়ি, আর না থাকলো গার্লফ্রেন্ড। জয়কৃষ্ণা কিছুদিন একাকী নিঃস্ব জীবনযাপন পার করতে থাকে। এর মাঝে জ্যাকাপের মেয়ের বিয়েটাও হয়ে যায়। তো একদিন রাতে জয়কৃষ্ণাকে কল করে কেউ কিছু একটা বলে। জয়কৃষ্ণা তখনই বাড়ি থেকে বের হতে ধরলে তার মা বলে, এখন কোথায় যাচ্ছিস? জয়কৃষ্ণা বলে, মা জ্যাকাপজির অবস্থা অনেক খারাপ, সে আইসিইউতে আছে। পরের দিন সকালে জয়কৃষ্ণাকে এই মহিলা বলে, তুমি যে জমিটা কিনতে চলেছো সেই জমিটা জ্যাকাপের বাবার ছিল। 2 মাস আগে সেই জমিটা জ্যাকাপের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। যদি জ্যাকাপ এখন মারা যায় তাহলে ওই জমি তোমার নামে রেজিস্ট্রেশন করাটা মুশকিল হয়ে দাঁড়াবে, কারণ জ্যাকাপ যদি মারা যায় তাহলে আপনি জমিটা জ্যাকাপের ভাইয়ের ছেলের নামে হয়ে যাবে। আর এখনো ওরা নাবালিকা, আর ওরা যদি তোমাকে রেজিস্ট্রেশন করেও দিতে চাই তাহলেও অনেক বছর সময় লাগবে। তাই আমি তোমার ভালোর জন্য বলতেছি, কালকের মধ্যেই জমিটা তোমার নামে রেজিস্ট্রেশন করে নাও। লে জ্বালা। জয়কৃষ্ণা আবার আরো জ্বালায় ফেসে গেছে। সিন আইসিইউ রুমে আসলে জ্যাকাপের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় সে পতন করতে পারে। আমরা দেখি জয়কৃষ্ণা পুরোটা সময় জ্যাকাপের সুস্থ হওয়ার অপেক্ষায় তার আইসিইউর সামনে বসে আছে। জয়কৃষ্ণার অবস্থা চোখে দেখা যায় না,
তাই স্টেলা ডক্টরকে প্রথম থেকে সকল কিছু খুলে বলে। ডক্টর জয়কৃষ্ণাকে বলে, স্টেলা যে আমাকে সকল কিছু খুলে বলেছে, আপনি এখানে দাঁড়িয়ে থেকে কিসের জন্য অপেক্ষা করতেছেন? সে সুস্থ হবে কিনা তার কোনো ভরসা নেই, আমরা ওনার কোনো গ্যারান্টি তোমাকে দিতে পারছি না। জয়কৃষ্ণা বলে, তাহলে এখন আমি কি করব? দুনিয়াতে টাকলার মতো যেমন খারাপ মানুষ আছে, ঠিক তেমন ভাবে ডক্টরের মতো ভালো মানুষ আছে। ডক্টর জয়কৃষ্ণাকে বলে, আপনি 1 ঘন্টার মধ্যেই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে নিন। তার জন্য তোমাকে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স করে ওনাকে রেজিস্ট্রেশন অফিসে নিয়ে যেতে হবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাবার পর আবার সাবধানের সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে। জয়কৃষ্ণা বলে, ডক্টর এতে রিস্ক হবে না তো? ডক্টর হেসে বলে, তুমি তো এভাবেও রিক্সা আসো। জয়কৃষ্ণা সাতিশকে ব্যাপারটা বললে সাতিশ রেগে যায়। একজন মৃত্যুর সাথে লড়াই করতেছে আর এই মুহূর্তে তুমি তোমার জমি নিয়ে পড়ে আছো। এটা দেখে স্টেলা নিজে জয়কৃষ্ণাকে আইসিইউ রুমে নিয়ে আসে। জ্যাকব জয়কৃষ্ণাকে দেখে বলে, আমার মেয়ের বিয়েটা আমার কাছে অনেক বড় স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণ করতে তুমি আমাকে সাহায্য করেছো। তাই তুমি যেভাবে পারো তোমার জমিটা তুমি রেজিস্ট্রেশন করে নাও, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। এই বলে অসুস্থ হয়ে যেতে ধরলে নার্স তাড়াহুড়ো করে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। आराम से। পরের সিনে দেখি জয়কৃষ্ণা ডক্টরের সিদ্ধান্তটাই নিয়েছে। তো জ্যাকবকে আইসিইউ অ্যাম্বুলেন্সে তোলা হলে ডক্টর জয়কৃষ্ণাকে বলে, যেহেতু স্টেলা যে এই সিদ্ধান্তে রাজি আছে, সেহেতু টেকনিক্যালি আমরা সেফ আছি। তো রাস্তার মাঝে যদি কিছু একটা হয়ে যায় তাহলে সকল দায়ভার কিন্তু তোমার উপরে গিয়েই পড়বে। তো অ্যাম্বুলেন্স চলতে শুরু করলে আমরা দেখি জ্যাকবের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করেছে। প্রতিটা সময় মনে হচ্ছে জ্যাকব হয়তো এখনই মারা যাবে। তো এমন সময় রেজিস্ট্রি অফিস থেকে সেই দিদি ফোন করে বলে, সেদিনকার ঘটনার জন্য টাকলা আজ নিচে আসতে চাচ্ছে না। মানে টাকলা আজ আবার জয়কৃষ্ণার সাথে 2 নম্বরই করছে। জয়কৃষ্ণা কান্নার স্বরে বলে, দিদি যেভাবেই হোক ওনাকে নিচে নিয়ে আসার চেষ্টা করুন। দিদি বলে, আমি তোমার বলার আগেই অনেক ট্রাই করেছি, বাট কোনো কাজ হয়নি। সরকারি কুকুর তো আর আমি এমনি বলিনি মালটাকে, বুঝতে পেরেছেন? এটা শুনে আসান বলে, তোমার ভাগ্য যে এতটা খারাপ জয়কৃষ্ণ আমি কখনোই ভাবতে পারিনি। জয়কৃষ্ণা বলে, তাড়াতাড়ি তুমি ওই ইন্সপেক্টরকে ফোন করো। তো জয়কৃষ্ণা ইন্সপেক্টরকে বলে, স্যার টাকলা এখন বলছে সে নাকি রেজিস্ট্রি অফিসের নিচে আসতে পারবে না। আমি বলেছিলাম না স্যার, টাকলা আমার সাথে শয়তানি করতেছে। ইন্সপেক্টর বলে, ওখানে পৌঁছাতে তোমার কত সময় লাগবে? জয়কৃষ্ণা বলে, কমসে কম 15 মিনিট সময় লাগবে স্যার। ইন্সপেক্টর বলে, 15 মিনিটের মধ্যে ওর বাপকেও আমি নিচে নিয়ে আসছি, তাই তোমাকে এসব নিয়ে আর টেনশন করতে হবে না। এরপর জয়কৃষ্ণ আবার তাদেরকে নিয়ে চলতে শুরু করে, কিন্তু রাস্তার মাঝে এবার আরেক ঝামেলা। জনগণ পুরো রাস্তা জুড়ে মিছিল শুরু করেছে। লে, এবার কি করবি? জয়কৃষ্ণ ইন্সপেক্টরকে এটাও বললে ইন্সপেক্টর সাথে সাথে তার টিম সেখানে পাঠিয়ে দেয়। ओके सर। যার ফলে তারা রাস্তা থেকে বের হতে পারে। बस 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 यही रुक लो। তো শেষমেশ লস লাভ যাই হোক, কাজ উঠলো। কাজ তো উঠলো, তবে এই টাকলা মামার কি করা যায় আপনারাই কমেন্ট করে জানান। পরের সিনে দেখা যায় রেজিস্ট্রেশনের 1 ঘন্টা পরেই জ্যাকব মারা গেছে। মানে যদি জ্যাকবকে তখনই রেজিস্ট্রেশন অফিসে না নিয়ে আসা হতো তাহলে হয়তো জয়কৃষ্ণার দিন আরো খারাপ হয়ে যেত। কিন্তু এখানেই গল্প কিন্তু শেষ নয়, বরঞ্চ শুরু হলো। কেন বললাম? তাহলে দেখতে থাকুন। তো পরের সিনে দেখি জয়কৃষ্ণা সেই জমিতে বাড়ি বানানোর জন্য মজদুর লাগিয়েছে। আর এমন সময় আসান এসে জয়কৃষ্ণাকে বলে, হাজিয়ার তোমার বাড়িটা 45 লক্ষ টাকায় বিক্রি করেছে। মানে জয়কৃষ্ণা বাড়িটা হাজিয়ারের কাছে 22 লক্ষ টাকা কমে বিক্রি করেছে, জাস্ট জ্যাকবকে দেওয়া কথা রাখার জন্য। তাও জয়কৃষ্ণ এখন সে বিষয়ে আর কিছু ভাবতে চায় না, কারণ যেটা চলে গেছে সেটা আর আফসোস করলেও ফিরে আসবে না।
কিন্তু এমন সময় আরেকটা ঘটনা ঘটে। একটা মজদুরের কোদালে গুপ্তধনের মতো কিছু একটা বাঁধে। কৃষ্ণা দেখে এটা রেলওয়ের একটা মাইল মিটার। এরপর জয়কৃষ্ণা ট্যাক্স অফিসে আসে মাইল মিটার সেখানে কেন আছে সেটার রহস্য জানার জন্য। ট্যাক্স অফিসার ম্যাপ ঘেটেও কিছু নথিপত্র ঘেটে জানায় ভবিষ্যতে আপনার জমির মাঝখান দিয়ে ট্রেন লাইন তৈরি হবে, আর এ কারণেই মাইল মিটারের নিশানা ওখানে রাখা হয়েছে। এই বাজেটটা ইন্ডিয়ান রেলওয়ে 10 বছর আগে পাশ করে রেখেছে। আর এই বাজেটটা পাশ করানোর জন্য প্রতি বছর ইন্ডিয়ান রেলওয়ে সরকারের কাছে আবেদন করে। যদি এবছর সরকার বাজেটটা পাশ করে দেয় তাহলে তোমরা সেই জমিতে বাড়ি বানালেও ইন্ডিয়ান রেলওয়ে সেটা ভেঙে ফেলে রেল লাইন করবে। মানে যদি বাজেটটা পাশ হয় তাহলে জায়গাটা আপনা আপনি ইন্ডিয়ান রেলওয়ের হাতে চলে যাবে। জয়কৃষ্ণা কি আর করবে, ফ্লিপের চক্করে পড়ে তার সব শেষ। তাই সে ফিরে আসতে থাকে, কিন্তু হঠাৎ থেমে গিয়ে কিছু একটা ভেবে ওই অফিসারকে টাকা দেয় এবং বলে এই কথা যেন সে কোনোভাবেই বাহিরে বের না করে। ঠকে ঠকে জয়কৃষ্ণ এবার কিছু তো একটা করতে চলেছে। সিন রাতে আসলে দেখি জয়কৃষ্ণ আসান ভাইকে নিয়ে মাইল মিটারটা তার জমি থেকে নিয়ে এসে নদীতে ফেলে দিচ্ছে। তো ফেলে দেওয়ার পর সে আসানকে বলে এবার আমাদের জেভিয়ারের সাথে দেখা করতে হবে। আসান বলে আমরা জেভিয়ারের সাথে এখন কেন দেখা করব সেটা এখনই জানতে পারবেন। সিন সকালে আসলে দেখি জেভিয়ারকে তারা ডেকে এনেছে। আসান জেভিয়ারের সামনে জয়কৃষ্ণকে বলে তোমার কাছে টাকা ছিল না তো কেন জমিটা কিনলে, আর এখন বাড়ি বানানোর টাকা না থাকলে তুমি এই জমিটা দিয়ে কি করবে। জয়কৃষ্ণ জেভিয়ারকে বলে তুমি তো সবকিছু জানো, তাই কোনোভাবে তুমি কি এই জায়গাটা কারো কাছে বিক্রি করে দিতে পারবে। এরপর দেখি জেভিয়ার জমিটা হাজিয়ারকে দেখাতে নিয়ে এসেছে এবং হাজিয়ারকে বলতেছে এই জমিটা জয়কৃষ্ণ 1,75,000 টাকা শতক কিনেছে। ওর অবস্থা এখন খারাপ, ও 1.5 লাখ টাকায় জমিটা বিক্রি করে দেবে। হাজিয়ারের জায়গাটা দেখে পছন্দ হয়। হাজিয়ার জানতে চাই এই জায়গাটা কত শতক। জেভিয়ার বলে 54 শতক। এবছরের মধ্যে এখানকার রাস্তাটা হয়তো আরো চওড়া হয়ে যাবে এবং জায়গাটার মূল্যও বৃদ্ধি হতে থাকবে। তাই আপনি এই জায়গাটা কিনে এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানিয়ে দিন, আর তার কিছুদিন পরেই আপনি বুঝতে পারবেন এই জায়গাটা 500 কোটির সম্পত্তিতে দাঁড়িয়েছে। সিন বেশ কিছুদিন পর সেই জায়গায় আসলে আমরা দেখি সেই জায়গাতে এমন একটা বিল্ডিং তৈরি করা হয়েছে এবং আজ এই বিল্ডিংটার উদ্বোধনের দিন। হাজিয়ার গাড়ি নিয়ে সেখানে আসলে আমরা বুঝতে পারি জয়কৃষ্ণার থেকে সেই জমিটা হাজিয়ারই কিনেছিল এবং হাজিয়ার জেভিয়ারের কথা মতো এখানে মার্কেট তৈরি করেছে। তো এরপর সন্ধ্যায় দেখা যায় নিউজে বলতেছে সরকার সেই জমিতে এবছর রেল লাইন বাজেটটা পাশ করে দিয়েছে। মানে 2-1 দিনের মধ্যেই হাজিয়ারের এত টাকা দিয়ে বানানো বিল্ডিংটা ইন্ডিয়ান রেলওয়ে ভেঙে দিবে এবং জায়গাটা আপনা আপনি সরকারের নামে হয়ে যাবে। মানে জয়কৃষ্ণার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার বাড়িটা কিনে যত টাকা হাজিয়ার লাভ করেছিল তার 20 গুণেরও বেশি টাকা এবার হাজিয়ারের লস হবে। কথায় আছে না, সৎ এবং ভালো মানুষের সাথে এক সময় না এক সময় ভালোই হয় এবং অসৎ মানুষের সাথে আজ না হোক কাল খারাপ হবেই। জয়কৃষ্ণা ঠকে ঠকে এবার এমন পাথরে পরিণত হয়েছে যে তাকে যে যে ঠকিয়েছিল সবাইকে সে উচিত জবাব দিয়েছে। মুভিটা বোঝাতে আমাকে অনেক কিছু নিজের মতো করে সাজাতে হয়েছে, তাই মুভিটাতে আমাকে অনেক খাটতেও হয়েছে এবং গল্পটা যেহেতু ভিন্নধর্মী ছিল এবং আমি যদি মুভির গল্পের মতো করে এক্সপ্লেন করে দিতাম তাহলে আপনাদের মধ্যে অনেকেই গল্পটা বুঝতে পারতেন না। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই পরিশ্রমের পুরস্কার হিসেবে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিয়েন এবং সাবস্ক্রাইব করাটা আপনার বিবেকের উপরে আজ রাখলাম।